বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হবে, দ্রুতই হবে বিচারক নিয়োগ নীতিমালা। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণেই মুভ জাস্টিস, কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে ৭২ ঘন্টার পরিবহন অবরোধ, পরিস্থিতি থমথমে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে দেয়া অভিভাষণে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরেন প্রধান বিচারপতি। বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে পৃথক সচিবালয় করা হবে, যা সুপ্রিম কোর্টের অধীনে পরিচালিত হবে। বিচারকদের পদায়নের জন্য পৃথক নীতিমালাও করা হবে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নিয়ম করতে হবে। ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তাব প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রেরণ করব। দেশে মুভ জাস্টিসের নামে হামলা ও গণপিটুনিতে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ও আইনের শাসনে আস্থা না থাকায় এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুশাসন ফিরিয়ে না আনলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। শৈলী শবনমের প্রতিবেদন। 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। একই দিন গণপিটুনিতে নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে দেশে এ পর্যন্ত অন্তত 30টি মব জাস্টিসের ঘটনা ঘটেছে, যেখানে কাউকে গণপিটুনি, কাউকে কান ধরানো কিংবা জুতার মালা পরাতে দেখা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, মব জাস্টিস দেশের পুরনো সংস্কৃতি। মব জাস্টিস নিয়ে বিগত সরকারের নমনীয় আচরণ এবং বিচারহীনতার সংস্কৃতি এমন নৈরাজ্যকে উস্কে দিয়েছে। তো 16 বছরে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম কালচার দেখেছি, আবরার ফাহাদের হত্যা দেখলাম, তো পুরো রাষ্ট্র কিন্তু আপনার মব জাস্টিসের দিকে চলে গেছে। এখানে বিচার বিভাগ ন্যায্যতার ভিত্তিতে কাউকে সাজা দেয় না। এখানে সরকার সিদ্ধান্ত করে কার জামিন হবে, কার জামিন হবে না। আমরা দেখেছি যে মেয়েদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখি বদরুলকে সিলেটের, আমরা দেখেছি অনেক বড় বড় ঘটনা, মানুষকে নাড়ামাতা করে দেওয়া হয়েছে, গণপিটুনি দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু মামলার কোনো সুরা হয়নি। মব জাস্টিসের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। যে ইউনিভার্সিটিতে কিন্তু প্রভোস্ট, প্রক্টর, তারপরে ওখানে হাউস টিউটর থাকে এবং ভিসি আছে, এতগুলো জিনিস ব্যক্তি যারা আছে তারা থাকতে এই ধরনের নির্মম একটা বর্বর ঘটনা ঘটেছে, এটা কিন্তু তারাও কিন্তু দোষী এবং তার দায়ভার গ্রহণ করবে। হয় আমাকে এখান থেকে সরে যেতে হবে, অন্য কোনো মানুষকে দিতে হবে, অথবা আমাদেরকে কঠোরভাবে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মব জাস্টিস শব্দটাকে মধ্যযুগীয় এবং ঘৃণিত উল্লেখ করে ছাত্রদের রাজপথ থেকে পড়ার টেবিলে ফেরাতে উদ্যোগ নেওয়ারও আহ্বান মানবাধিকার কর্মীদের। ছাত্রদের কন্ট্রোল করুক এবং তাদেরকে বলুক তারা পড়াশোনা টেবিলে ফিরে যাক। এখন আর তার কোনো ছাত্র রাজনীতির দরকার নেই। যে রাজনীতির দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেখানে দরকার নেই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়ির দীঘিনালায় গোলাগুলিতে 3 জন নিহতের ঘটনার প্রতিবাদে জুম্মু ছাত্র জনতার ডাকা 2 পার্বত্য জেলায়
72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অবরোধের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। 18 সেপ্টেম্বর একজন নিহতের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়িদের অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রতিবাদে 19 সেপ্টেম্বর দীঘিনালায় বিক্ষোভ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এ নিয়ে সেখানে রাতভর গোলাগুলিতে 3 জন নিহত হয়। খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি এখনো থমথমে। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। ফেনীর ছাগলনাইয়ের রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এবং ফুলগাজীর জগৎপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা। সে সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া মেনেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র আইনজীবীরা। তারেক রহমান যখনই সম্মতি দেবেন আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানিয়েছেন তারা। বিস্তারিত শাকের আরজি রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন 2008 সালের 11 সেপ্টেম্বর। দীর্ঘ 16 বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। বিএনপির এই নেতা দেশ ছাড়ার আগে ও পরে তার বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হয়। প্রায় 50-এর বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে। যাবজ্জীবন সহ 4 মামলায় তাকে সাজা দেয়া হয়। এছাড়া দেশের কোনো গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করা হয়। এরপরই বিএনপির নেতাকর্মীরা আশা করেন ফিরবেন তাদের নেতা। তবে মাস পেরোলেও তারেক রহমানকে ফেরাতে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। বিএনপির নেতৃত্বাধীন আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন, তারেক রহমানের সম্মতি পেলে সাজা স্থগিত চেয়ে আবেদন করে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু করবেন তারা। 401 অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন এই শর্তে যে এই মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই ধরনের সাজা হয়েছে মিথ্যা, হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায়, সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব। আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান সঠিক সময়ে দেশে ফিরবেন বলে মন্তব্য করেন বিএনপির আইন সম্পাদক। আদালত কর্তৃক একটা রায় ঘোষণা করা হয়, সেই রায়টা ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেওয়া হবে। যেগুলো রায় হয়ে গেছে সেগুলা বিচারিক আদালত থেকে রায় হয়ে গেলে মিথ্যা হলেও সেটার একটা প্রসেসে যেতে হয়, সেই প্রসেসে অবলম্বন করা হবে আশা করছি। তবে কবে নাগাদ ফিরবেন সে বিষয়ে তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের 90%ই বুলেট বিদ্ধ। হাসপাতালের বিছানায় এখনও তাদের প্রতিটি দিন কাটছে নারকীয় যন্ত্রণায়। আহতরা বলছেন, সরকারের আর্থিক সহায়তা না পেলে তাদের পক্ষে দীর্ঘমেয়াদে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিস্তারিত দেখুন শিউলি শবনমের প্রতিবেদনে। তো এমনি যাওয়া হয়নি, দেশ স্বাধীন করার জন্যই যাওয়া হয়েছিল। যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। 24 বছরের যুবক আব্দুস সামাদ 5 আগস্ট রাজধানীর উত্তরায় মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালের ধবধবে সাদা বিছানায় শূন্য দৃষ্টি মেলেই কাটে যার দিনের বেশিরভাগ সময়। চোখে মুখে হতাশার ছাপ। এখনো পর্যন্ত কারো সাহায্য পাই নাই, আর পাবো কিনা জানি না। সহায় সম্বলহীন সামাদের স্ত্রী রিয়ামণি 2.5 বছরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলেই অন্ধকার ছাড়া যে কিছুই দেখতে পান না।
ভাতটা যে কিনাই না খাই, এটাই একবেলা খাইলে আরেক বেলা লাগতেছিল মানে ওরকম। প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ওরকম চিকিৎসা পাই নাই। যারা যারা আন্দোলনে গেছে তাদের তো সাহায্য করতেই আছে, তো ওরাও কিছু কইরা দেখ, যাতে আমার ভবিষ্যৎ, আমার ছেলের ভবিষ্যৎটা একটু ভালো হয়। 18 জুলাই থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় এমন শত শত আহত ছাত্র আর সাধারণ মানুষ। তাদের কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বেশিরভাগেরই প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসার। বুলেট ইনজুরি পেশেন্টই আছে, কিছু কিছু, যেরকম এখানে একটা রোগী আছে, ওনার হচ্ছে কোলোস্টমি ব্যাগ পরানো, আইলোস্টমি ব্যাগ, ওনার এটা তো সারতে অনেক সময় লাগবে। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ব্রাহ্মণবাড়িয়ার পলিটেকনিকের ছাত্র নাজমুল সাকিবও তাদেরই একজন। পিঠে গুলি লেগে পেট দিয়ে বেরিয়ে যায় বুলেট, অবস্থা ভয়ঙ্কর। খাদ্যনালী এগুলো সব নষ্ট হয়ে গেছিলো, অপারেশন করে অর্ধেক যেগুলো রাখার মতো ওগুলো রাখলো, আর যেগুলো রাখা যাবে না ওগুলো কেটে ফেলে দিছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে জীবনের স্বাভাবিক স্রোতে ফিরতে সরকারি সহায়তার অপেক্ষাটুকুই এখন তাদের সম্বল। যারা যারা গুলি গেছে, আহত হয়েছি, সরকারের জন্য আমাদের উপর একটু নজর রাখে। আমাদের 2 লাখ টাকার মতন গেছে অলরেডি। তারপরে ছাত্র ভাইদের আন্ডারে আসছি, সরকার থেকে আমি কোনো কিছু পাই নাই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হবে, দ্রুতই হবে বিচারক নিয়োগ নীতিমালা। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণেই মুভ জাস্টিস, কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে 72 ঘন্টার পরিবহন অবরোধ, পরিস্থিতি থমথমে। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।